ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 2.3 পেজ নম্বর 33। আজ আমি তোমাদের 8 থেকে 14 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 7 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি পার্ট 1-এ। তোমরা যদি পার্ট 1 দেখে না থাকো তোমরা অবশ্যই পার্ট 1 দেখে নেবে, তারপর পার্ট 2টা দেখবে, ঠিক আছে? পার্ট 1-এর লিঙ্ক তোমরা এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবে। কেমন? 8 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1/2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন? 3টা হল ঘরের মধ্যে প্রতিটি হল ঘরে কতজন করে বসবেন সেটা বের করতে হবে। তো দেখো ট্রেনিং নিতে এসেছেন। আচ্ছা, ট্রেনিং নিতে কতজন এসেছেন? 1050 জন, তাই তো? 1050 জন ট্রেনিং নিতে এসেছেন। তো 3টি হল ঘরে বসার অনুপাত 3টি হল ঘরে বসার অনুপাত কি? 11:3:3:1/2 এই অনুপাতে বসেছে, ঠিক আছে? এবার দেখো এখানে যে মিশ্র ভগ্নাংশটা আছে, আমি কি করব, এগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসব। তোমরা যদি পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে না পারো তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে। আমি তোমাদের ওই ভিডিওগুলোতে শিখিয়েছি যে কিভাবে পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে হয়। তো দেখো এখানে 11:3:3:6 7/2, ঠিক আছে? এবার কি করব বন্ধুরা, এই 3-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 11-র নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 1 আর 2 এর লসাগু কী হবে? 2 হবে। হরের লসাগু করতে হয়, বুঝলে? এই যে 3-এর নিচে কিছু নেই 1 আছে, 11-র নিচে কিছু নেই 1 আছে, তাহলে 1 1 2 এর লসাগু 2 হবে। এবার লসাগু দিয়ে কি করতে হবে? প্রত্যেকটা অনুপাতকে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে 11কে গুণ করলে 2 11 22, 2 দিয়ে 3কে গুণ করলে 6, আর 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 2 2 কেটে যাবে, কত থাকবে? 7 7, বুঝলে? তাহলে পূর্ণ সংখ্যার অনুপাতে আনা হয়ে গেল। এবার কি করব, 3টি হল ঘরে বসার যে অনুপাতটা আছে সেটাকে কি করব, আনুপাতিক ভাগারে নিয়ে আসব, ঠিক আছে? তো লিখব 3টি হল ঘরে বসার আনুপাতিক ভাগার ঠিক আছে? যথাক্রমে তো দেখো যথাক্রমে কেন লিখলাম, কারণ 3টা একসাথে লিখব তাই এখানে যথাক্রমে কথাটা লিখলাম, বুঝলে? তো দেখো কিভাবে আনুপাতিক ভাগার লেখে। এখানে কত আছে? 22, তাহলে উপরে লিখব 22। 22 আর 6 কত হবে? 28, 28 আর 7 কত হবে? 35। তারপরে এখানে লিখব 6, নিচে লিখব 35, আর এখানে লিখব 7, নিচে লিখব 35। এটা হচ্ছে আনুপাতিক ভাগার, মানে মোট হচ্ছে 35 ভাগ। 35 ভাগের মধ্যে 22 ভাগ প্রথম হল ঘরে বসেছে, 35 ভাগের মধ্যে 6 ভাগ দ্বিতীয় হল ঘরে, আর 35 ভাগের মধ্যে 7 ভাগ তৃতীয় হল ঘরে, বুঝলে? তো লিখব প্রথম হল ঘরে বসবেন। এখানে যেহেতু 3টা হল ঘর আছে তাই প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। প্রথম হল ঘরে বসবেন। কি করব বন্ধুরা, মোট কতজন এসেছে ট্রেনিং নিতে? মোট এসেছে 1050 জন, তাই না? তো কি করব, প্রথমে লিখব 1050 গুণন প্রথম হল ঘরে বসার আনুপাতিক ভাগার 22/35, ঠিক আছে? এবার 35 দিয়ে 1050কে ভাগ করব। তাহলে দেখো 35 দিয়ে যদি 1050কে ভাগ করি তাহলে 3 দিয়ে 3 5 15, 3 3 9 10, শূন্যটা এখানে যাবে, কত হবে? 30 কেটে দিলাম। এবার 30 আর 22কে গুণ করব, তাহলে 3 2 6, 3 2 6 66, আর 0,
তাহলে প্রথম হল ঘরে কতজন বসেছে? প্রথম হল ঘরে বসেছে 660 জন। কেমন? এবার লিখব দ্বিতীয় হল ঘরে বসবেন, দ্বিতীয় হল ঘরে বসবেন কি করব? ওই মোট 1050 গুণন দ্বিতীয় হল ঘরের আনুপাতিক ভাগার কত বন্ধুরা? 6/35। তাহলে এখানে লিখব 6/35, কাটাকাটি করলে এটাই হবে 30। এবার 30 আর 6কে গুণ করলে 3 6 18 আর 0 180 জন। তাহলে দ্বিতীয় হল ঘরে বসবেন 180 জন। এবার কি লিখব? তৃতীয় হল ঘরে বসবেন, তৃতীয় হল ঘরে বসবেন। আচ্ছা দেখো বন্ধুরা, মোট 1050 জন গুণন কি করব? তৃতীয় হল ঘরের আনুপাতিক ভাগার 7/35। তাহলে এটা লিখব 7/35, কাটাকাটি করলে ওটাই হবে 30। তাহলে 3 7 21 আর 0 210 জন। তো বুঝলে? তাহলে এখানে লক্ষ্য করো, 660 আর 210, 870, 870 আর 180। তাহলে দেখো 870 আর 180, 0 8 7 15 5 হাতের 1 8 1 9 10, টোটাল কত? 1050 জন হয়ে গেল। বুঝলে? তো এই হলো তোমাদের 8 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটা কি আছে? 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করি। তো দেখো, আচ্ছা মোট কত টাকা? মোট হচ্ছে 12,100 টাকা, তাই না? মোট 12,100 টাকা। এবার কি বলেছে? 2:3:4 অনুপাতে ভাগ করে দিতে হবে, তাই না? তো লিখবো 12,100 টাকা ভাগ করা হবে 2:3:4:2 অনুপাতে। এই অনুপাতে 12,100 টাকা ভাগ করা হবে। কেমন? তাহলে 12,100 টাকা কতজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে? 4 জনের মধ্যে, তাই না? তো লিখব 4 জনের পাওয়া টাকার আনুপাতিক ভাগার, টাকার আনুপাতিক ভাগার যথাক্রমে। তো দেখো বন্ধুরা, তোমরা এখানে লিখতে পারো যে মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের পাওয়া টাকার আনুপাতিক ভাগার তোমরা লিখতে পারো। ঠিক আছে? তো আমি শর্ট করে কি লিখলাম? 4 জন। ঠিক আছে? তো দেখো, প্রথমে কি নাম আছে? প্রথমে মধু আছে, তাহলে এই অনুপাতটা হচ্ছে মধুর। তারপরে আছে মানস, তাহলে এটা হচ্ছে মানসের। আর এটা হচ্ছে কুন্তল, আর এটা হচ্ছে ইন্দ্র। ঠিক আছে? তো প্রথমে মধুর আনুপাতিক ভাগারটা বের করব। তাহলে কিভাবে বের করব? উপরে লিখব 2 আর নিচে অনুপাতগুলো যোগ করব। 5 4 9 2 11। তারপরে এখানে লিখব 3, তারপরে এটা হবে 11, এটা হবে 4 11, তারপরে 2 আর 11। ঠিক আছে বন্ধুরা? তো 4 জনের পাওয়া টাকার আনুপাতিক ভাগার হচ্ছে 2/11, 3/11, 4/11, 2/11। ঠিক আছে? তো প্রথমে মধুরটা বের করি। যেহেতু মধু আছে, প্রথমে মধু পাবে। তো দেখো মোট হচ্ছে 12,100 টাকা, মধুর আনুপাতিক ভাগার হচ্ছে 2/11। তাহলে এটা 11 11 121 আর 2 0। মধু পাবে কত টাকা? মধু পাচ্ছে 2 11 22, মানে 2,200 টাকা মধু পাবে। বুঝলে? এবার মানুষেরটা বের করব। মানুষ পাবে মোট 12,100 গুণন মানুষের আনুপাতিক ভাগার কত? 3/11। তো এখানে লিখব 3/11, কাটাকাটি ওটাই হবে, 1100 হবে। তাহলে 3 11 33 আর 0 3,300 টাকা, 3,300 টাকা পাবে মানুষ। ঠিক আছে? এবার লিখব কুন্তল পাবে, কুন্তল পাবে আচ্ছা মোট 12,100 টাকা,
কুন্তলের আনুপাতিক ভাগহার কত? 4/11, 4/11 টাকা। তো কাটাকাটি করলে কত হবে? 1100। তাহলে 4×11 = 44, 4400 টাকা। ঠিক আছে, এবার লিখব ইন্দ্র পাবে, আচ্ছা, মোট 12,100 টাকা গুণন ইন্দ্রের আনুপাতিক ভাগহার কত? 2/11। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে হবে 1100, 1100কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2200 টাকা। ঠিক আছে বন্ধুরা, তো 12,100 টাকা 4 জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। মধু পেল 2,200, মানস পেল 3,300, কুন্তল পেল 4,400 আর ইন্দ্র পেল 2,200 টাকা। ঠিক আছে বন্ধুরা, তো এই হলো তোমাদের 9 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা কি আছে? এ বি সি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি এর অনুপাত 3:5:10। যদি কোণ বিএসির মান 10 ডিগ্রি কম এবং কোণ এবিসির মান 10 ডিগ্রি বেশি হয়, তাহলে কোণ তিনটির অনুপাত কত হবে সেটা বের করব। তো প্রথমে কি করব বন্ধুরা? প্রথমে বের করব 180 ডিগ্রির মধ্যে এ কোণটা কত ডিগ্রি, বিটা কত ডিগ্রি, সিটা কত ডিগ্রি, সেটা আগে বের করব। ঠিক আছে, তারপর বাকিটা। তো প্রথমে লিখব এ বি সি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, 3টি কোণের সমষ্টি। আচ্ছা, 3টি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো ধরে নাও এটা একটা ত্রিভুজ। ঠিক আছে, এই ত্রিভুজের এ বি সি 3টা কোণ, এই 3টা কোণের সমষ্টি কি? 180 ডিগ্রি। এবার 3টি কোণের অনুপাত কি দেওয়া আছে সেটা লিখব। তাহলে লিখব কোণ বিএসি অনুপাত কোণ এ বি সি অনুপাত এসিবি। এসিবি কি দেওয়া আছে বন্ধুরা? 3টি কোণের অনুপাত দেওয়া আছে 3:5:10। ঠিক আছে, 3টি কোণের অনুপাত লিখে নিলাম। এবার কি করব বন্ধুরা? এই 3টি কোণের আনুপাতিক ভাগহার বের করব। তাহলে লিখব যে, আচ্ছা এখানে এইভাবে লিখি যে এ বি সি ত্রিভুজের 3টি কোণের আনুপাতিক ভাগহার যথাক্রমে, কথাটা অবশ্যই লিখবে কারণ একসাথে সবগুলো লিখব যথাক্রমে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আনুপাতিক ভাগহার কিভাবে লিখতে হয়? প্রথমে সংখ্যাটা লিখব, তারপরে প্রত্যেকটা পদকে যোগ করব। তাহলে 5 3 8 আর 10 কত হবে বন্ধুরা? 18। তারপর এটা হবে 5/18, তারপর এটা হবে 10/18। আনুপাতিক ভাগহার বলতে কি বোঝায়? দেখো এখানে মোট হচ্ছে 18 ভাগ। 18 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে প্রথম কোণটা মানে এ কোণটা, আর 18 ভাগের 5 ভাগ হচ্ছে বি কোণটা, আর 18 ভাগের 10 ভাগ হচ্ছে সি কোণটা। ঠিক আছে, এবার লিখব সুতরাং কোণ বি এ সি এর মান, তো দেখো বন্ধুরা, মোট 180 ডিগ্রি ইন্টু প্রথম যে কোণটা আছে মানে এ কোণটা কত? এর আনুপাতিক ভাগহার হচ্ছে 3/18। তাহলে 10 হবে, 10 18 180, তাহলে 3 10কে 30 ডিগ্রি। তাহলে এ কোণটা কত পেলাম বন্ধুরা? এ কোণটা পেলাম 30 ডিগ্রি। ঠিক আছে, এবার কি করব? কোণ বিটা বের করব। এ বি সি এর মান, আচ্ছা মোট 180 ডিগ্রি ইন্টু বি কোণটার আনুপাতিক ভাগহার কত? 5/18। কাটাকাটি করে নেই 10, তাহলে এটা হচ্ছে 5 10 50 ডিগ্রি। ঠিক আছে, এবার বের করব এ আর বি কোণ হয়ে গেল, এবার সি কোণটা, তাই না? তাহলে লিখব কোণ এসিবি এর মান, আচ্ছা মোট 180 ডিগ্রি গুণন সি কোণটার আনুপাতিক ভাগহারটা দেখে নাও,
10/18, তাহলে লিখব 10/18 কত হবে 10, তাহলে 10 10 100 ডিগ্রি। তো দেখো 100 আর 50, 150 আর এখানে 30, মোট 180 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে লক্ষ্য করো, যদি কোণ বিএসির মান 10 ডিগ্রি কম এবং কোণ এবিসির মান 10 ডিগ্রি বেশি হয়, তাহলে কোণ তিনটির অনুপাত কত হবে? তো দেখো, কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কি বলেছে? কম, এবং কোণ এবিসি এর মান কি বলেছে? 10 ডিগ্রি বেশি। 10 ডিগ্রি বেশি হলে 10 ডিগ্রি বেশি হলে কোণ বিএসিটা কত হবে? দেখো, কোণ বিএসির মানটা কি বলেছে? 10 ডিগ্রি কম। আচ্ছা, বিএসি মানে এটা এ কোণ, বুঝলে বন্ধুরা? তাহলে এ কোণটা লক্ষ্য করো তো, এর আগে কত ছিল? 30, তাই না? তাহলে 30 থেকে 10 কমাই দিতে হবে, কারণ 10 ডিগ্রি কমের কথা বলেছে। তাহলে লিখব 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। তাহলে কোণ বিএসি কত ডিগ্রি হবে বন্ধুরা? 20 ডিগ্রি। এবার কোণ এ বি সির মান কি বলেছে? 10 ডিগ্রি বেশি। আচ্ছা, বি কোণটা কত বের হয়েছে? বি কোণটা বের হয়েছে 50 ডিগ্রি, তাই না? তাহলে যেহেতু 10 ডিগ্রি বেশি বলেছে, তাহলে এটার সাথে যোগ হবে 50 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, তাহলে কত হবে? 60 ডিগ্রি। তাহলে কোণ বিএসি দাঁড়ালো 20 ডিগ্রি আর কোণ এবিসি দাঁড়ালো 60 ডিগ্রি। ঠিক আছে, এবার লিখব যে এখন তিনটা কোণের অনুপাত কী হবে সেটা বের করব। কোণ বিএসি অনুপাত কোণ এবিসি অনুপাত কোণ এসিবি। তো দেখো বন্ধুরা, এ কোণটা কত হলো? 20 ডিগ্রি, তাই না? 20 ডিগ্রি অনুপাত বি কোণটা কত হলো? বি কোণটা 60 ডিগ্রি। এবার সি কোণটা যা ছিল তাই। সি কোণটা কত ছিল? সি কোণটা ছিল 100 ডিগ্রি। এটা বেশিও বলে নেই, কমও বলে নেই। তাহলে সি কোণটা লিখব 100 ডিগ্রি। তো প্রত্যেকটা পদ থেকে একটা করে শূন্য বাদ দিই। এখানে হবে 2, এখানে হবে 6, আর এখানে কত হবে? 10। এবার 2-এর ঘর নামতা দিয়ে 2 × 2, 3 × 2 = 6, 5 × 2 = 10। ঠিক আছে বন্ধুরা, অনুপাতকে কিভাবে ছোট করতে হয়? একই সংখ্যা দিয়ে অনুপাতের প্রত্যেকটা পদকে ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে উত্তর কত পেলাম বন্ধুরা? উত্তর পেলাম 1:3:5। আচ্ছা, 11 নম্বর অঙ্কটা কী আছে? 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় হিসাব করি। তো দেখো বন্ধুরা, কি লিখব? মনে করি প্রথম বন্ধু পায় 1 টাকা। ঠিক আছে, প্রথম বন্ধু পায় কত টাকা? 1 টাকা। আর দ্বিতীয় বন্ধু কি পাবে? দ্বিতীয় বন্ধু পায় 2 টাকা। কেন? কারণ দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধু যা পায় তার দ্বিগুণ পায়। তাহলে প্রথম বন্ধু যদি 1 টাকা পায়, তার দ্বিগুণ মানে 2 গুণ। তাহলে দ্বিতীয় বন্ধু পায় 2 টাকা। এবার দেখো, এবং তৃতীয় বন্ধু পায়, আচ্ছা, তৃতীয় বন্ধু কি পাবে? 2 বন্ধুর প্রাপ্য মোট টাকা, তাই না? আচ্ছা, তৃতীয় বন্ধু পায়, দেখো 2 বন্ধু কি একজন পেয়েছে 1 টাকা আর একজন পেয়েছে 2 টাকা। 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক। কোনো কিছুর অর্ধেক বের করতে হলে কি করতে হয় বন্ধুরা? 2 দিয়ে ভাগ করতে হয়, তাই না? তাহলে এটা হবে 3/2, এত টাকা। এই পর্যন্ত বোঝা গেল। তাহলে প্রথম বন্ধু পায় 1 টাকা, আর দ্বিতীয় বন্ধু পায় 2 টাকা, এবং তৃতীয় বন্ধু কি পায়? 2 বন্ধুর প্রাপ্য মোট টাকা। প্রথম বন্ধু 1 টাকা, দ্বিতীয় বন্ধু 2 টাকা, তাহলে এদের মোট টাকা হচ্ছে 3 টাকা, তার অর্ধেক। ওই যে অর্ধেক জন্য 2 দিয়ে ভাগ, বুঝলে? এবার লিখব 3 বন্ধুর প্রাপ্য টাকার
অনুপাত। এবার এটাকে অনুপাতে লিখব। 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত কি হবে বন্ধুরা? প্রথম বন্ধু 1 টাকা, দ্বিতীয় বন্ধু 2 টাকা, তৃতীয় বন্ধু হচ্ছে 3/2 টাকা, তাই না? এবার কি করব, পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসব। কিভাবে আনবো দেখো, 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2, 1 আর 1-এর লসাগু 2 হবে। কি করতে হয় বন্ধুরা? লসাগু করতে হয়, হরের লসাগু, ঠিক আছে? তাহলে 2, 1 আর 1-এর লসাগু 2। এই লসাগু দিয়ে কি করতে হয়? প্রত্যেকটা অনুপাতের প্রত্যেকটা পদকে গুণ করতে হয়। তাহলে 2 দিয়ে 1কে গুণ করলে 2, 2 দিয়ে 2কে গুণ করলে 4, আর 2 দিয়ে 3/2কে যদি গুণ করি, 2 2 কেটে যাবে, কত থাকবে? 3, তাই না? তাহলে কত হবে? 3। বুঝলে? এবার কি করব, 3 বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার। 3 বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহার যথাক্রমে। তো দেখো, প্রথম বন্ধু হচ্ছে 2, তাহলে উপরে লিখব 2, নিচে কি করব, অনুপাতের প্রত্যেকটা পদকে যোগ করব। 4 2 6 3 9, তাহলে নিচে লিখব 9। তারপরেরটা হবে 4, নিচে 9, তারপরটা 3, নিচে 9। বুঝলে? মানে মোট 9 ভাগ। 9 ভাগের মধ্যে 2 ভাগ পাবে প্রথম বন্ধু, 4 ভাগ পাবে দ্বিতীয় বন্ধু, আর 3 ভাগ পাবে তৃতীয় বন্ধু। আচ্ছা, মোট কত টাকা? মোট হচ্ছে তোমার 9,000 টাকা। মোট হচ্ছে 9,000 টাকা, ঠিক আছে? এই 9,000 টাকার মধ্যে কে কত পাবে সেটা হিসাব করি। তাহলে লিখব প্রথম বন্ধু পাবে, কি করব, মোট টাকাকে গুণ করব প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাড় দিয়ে। প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাড় হচ্ছে 2/9, 9 দিয়ে 1000, 9,000, তাহলে কত হবে? 2,000 টাকা। তাহলে প্রথম বন্ধু কত পাবে বন্ধুরা? প্রথম বন্ধু পাবে 2,000 টাকা। এবার দ্বিতীয় বন্ধু পাবে, আচ্ছা, মোট 9,000 গুণন দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগাড় হচ্ছে 4/9, 1000 দিয়ে কাটাকাটি যাবে, 4,000 টাকা, ঠিক আছে? 4,000 টাকা পাবে দ্বিতীয় বন্ধু। তাহলে 4 আর 2 6,000, আর তৃতীয় বন্ধু বাকি 3,000 টাকা পাবে। এবং তৃতীয় বন্ধু পাবে মোট 9,000 টাকা গুণন তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগাড় হচ্ছে 3/9, 9 দিয়ে 1000, তাহলে 3,000 টাকা, ঠিক আছে? 12 নম্বর অঙ্কটা কি আছে? আমাদের গ্রামে রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত যদি 2:4:3:2 হয় এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসাব করি। তো দেখো, আচ্ছা, মোট কত টাকা? মোট হচ্ছে তোমার 132 লক্ষ টাকা। 132 লক্ষ টাকা, ঠিক আছে? এবার 4 বছরে খরচের অনুপাত, তো লিখব 4 বছরের খরচের অনুপাত। তো 4 বছরের খরচের অনুপাত কি আছে? 2:4:3:2, ঠিক আছে? তো এখানে লক্ষ্য করো, দ্বিতীয় বছরে কিন্তু খরচটা বেশি হয়েছে, তাই না? এবার লিখব 4 বছরের খরচের আনুপাতিক ভাগাড়, ঠিক আছে? 4 বছরে খরচের আনুপাতিক ভাগাড়। যথাক্রমে কি করব, প্রথম বছরের সংখ্যাটা হচ্ছে 2, উপরে 2 লিখবো আর নিচে যোগ করব 6, 6 3 9 2 11, তারপরেরটা হবে 4, নিচে 11, তারপরটা 3, নিচে 11, তারপরটা 2, নিচে 11, ঠিক আছে?
এবার প্রথমে বের করব দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে। তো দেখো, তো লিখব যে সুতরাং দ্বিতীয় বছরের খরচ, বা তোমরা লিখতে পারো দ্বিতীয় বছরে খরচ হয়েছে। ঠিক আছে, তো দ্বিতীয় বছরের খরচ মোট 132 লক্ষ টাকা, তাই না? তাহলে 132 লক্ষ টাকা, এটাকে গুণ করব দ্বিতীয় বছরে আনুপাতিক ভাগার দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বছরে আনুপাতিক ভাগার, আর এটা হচ্ছে দ্বিতীয় বছরের, এটা তৃতীয়, এটা চতুর্থ বছরের, তাই না? তাহলে যেহেতু দ্বিতীয় বছরে খরচ বের করব, তাহলে দ্বিতীয় বছরে আনুপাতিক ভাগার দিয়ে গুণ করব। এবার এই দিকে তোমরা অবশ্যই কিন্তু বন্ধুরা লক্ষ টাকাটা লিখবে। ঠিক আছে, লক্ষ টাকা। কেন? কারণ এখানে 132, নত কাটাকাটি দেখো, 11 কো 11, 2 11 22, ঠিক আছে, 12 হলো, 4 12 48। তো তোমরা যদি লক্ষ টাকা না লেখো তাহলে কি হবে? 48 টাকা বোঝাবে, কেমন? ওই জন্য তোমরা লক্ষ টাকাটা লিখবে, লক্ষ টাকা, কেমন? এভাবে লিখবে। এবার কি বের করব বলেছে, প্রথম আর তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। তাহলে প্রথম বছরেরটাকে বের করি, তাহলে লিখব প্রথম বছরের খরচ। ঠিক আছে, প্রথম বছরের খরচ কত? প্রথমে 132 লক্ষ গুণন প্রথম বছরে আনুপাতিক ভাগারটা লক্ষ্য করো, 2/11, আর লক্ষ টাকা, লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে ওটাই হবে, 12 2 12, 24 লক্ষ টাকা। ঠিক আছে, এবার তৃতীয় বছরটা বের করব, লিখব তৃতীয় বছরের খরচ। আচ্ছা, মোট 132 লক্ষ গুণন তৃতীয় বছরে আনুপাতিক ভাগারটা লক্ষ্য করো বন্ধুরা, কত আছে? 3/11, তাহলে 3/11 দিয়ে গুণ করব, 3/11, কাটাকাটি করলে ওটাই হবে 12। এবার এখানে লক্ষ টাকাটা অবশ্যই লিখবে, লক্ষ টাকা। তাহলে 3 12 36 লক্ষ টাকা। ঠিক আছে, এবার প্রথম বছর আর তৃতীয় বছরে মোট কত খরচ হয়েছে সেটা বের করার জন্য কি যোগ করে দেব, লিখব সুতরাং প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়েছে। ঠিক আছে, তো প্রথম বছরে খরচ হয়েছে 24 লক্ষ, আর তৃতীয় বছরে খরচ হয়েছে 36 লক্ষ টাকা। তাহলে কত হবে? 36 আর 4 40, 40 আর 20 60 লক্ষ টাকা। ঠিক আছে বন্ধুরা, তাহলে প্রথম আর তৃতীয় বছরের মোট খরচ 60 লক্ষ টাকা, আর প্রথম বছরের খরচ হচ্ছে 24 লক্ষ টাকা। ঠিক আছে, 13 নম্বর অঙ্কটা কি আছে? বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। কি আছে? মোট হচ্ছে 1,96,150, 1,96,150 টাকা। ঠিক আছে, 1,96,150 টাকা। এবার তিনি বিদ্যালয়ে গ্রন্থাগারে দান করেন 20,000, তাহলে তার কাছে যে টাকাটা বাকি থাকে সেটা বের করার জন্য বিয়োগ করে দেব। ঠিক আছে, তো লিখব তিনি বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করেন, তিনি বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করেন 20,000 টাকা। এই টাকাটা তো স্ত্রী, পুত্র বা কন্যাকে দেয় না, তাই না? এই টাকাটা বাদ দিতে হবে, যেটা দান করে, দান করার পর বাকি যে টাকাটা থাকে সেটা তাদেরকে দেয়, স্ত্রী, পুত্র আর কন্যাকে। ঠিক আছে, তার কাছে বাকি থাকে, আচ্ছা, মোট 1,96,150, সেখান থেকে বাদ যাবে 20,000। ঠিক আছে, 20,000 টাকা। তাহলে লক্ষ্য করো, 96,000 থেকে 20,000 গেলে কত হবে? 76,000।
তাহলে হবে 1,76,150 টাকা। ঠিক আছে, 1,76,150 টাকা স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে ভাগ করেন 5:4:4 অনুপাতে। তাহলে লিখব 1,76,150 টাকা স্ত্রী, তারপরে কি আছে, স্ত্রীর পরে পুত্র, স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে ভাগ করেন 5:4:4 অনুপাতে। তো এবার কি করতে হবে, তিনজনের আনুপাতিক ভাগাহার বের করতে হবে। তাহলে লিখব তিনজনের প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার যথাক্রমে, আচ্ছা দেখো, তাহলে উপরে কত হবে, এখানে উপরে হবে 5 আর নিচে হবে 5 4 9 4 13, তারপরেরটা হবে 4 13 4 13। তাহলে তিনজনের প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার যথাক্রমে 5/13, 4/13 আর 4/13। ঠিক আছে, তাহলে প্রথমে স্ত্রীর টাকাটা বের করব। স্ত্রী পাবে, তাহলে স্ত্রী কত টাকা পাবে, মোট হচ্ছে তোমার 1,76,150 টাকা। স্ত্রীর আনুপাতিক ভাগহার হচ্ছে 5/13। ঠিক আছে, এত টাকা। তো দেখো এখন কি করতে হবে, 1,76,150-কে 13 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি 1,76,150-কে 13 দিয়ে ভাগ করি তাহলে হবে 13,550, 13,550। এবার 5 দিয়ে 13,550-কে গুণ করলে হবে 67,750 টাকা। ঠিক আছে, তোমরা কি করবে, 1,76,150-কে রাফে 13 দিয়ে ভাগ করবে, তোমরা দেখবে তোমরা পাবে 13,550। ঠিক আছে, এবার 5 দিয়ে এটাকে গুণ করলে হবে 67,750 টাকা। এবার পুত্রের টাকাটা বের করব। লিখব পুত্র ও কন্যা পাবে। তো দেখো বন্ধুরা, পুত্র আর কন্যাটা একসাথে কেন লিখছি, কারণ দুইজনের আনুপাতিক ভাগহার সমান, দুইজনের অনুপাতটা সমান। তার মানে পুত্র যত টাকা পাবে কন্যাও তত টাকাই পাবে, তাই না? তাহলে 1,76,150 গুণন 4/13। তো এটা কাটাকাটি করলে আগেরটাই হবে, 13,550 টাকা। ঠিক আছে, তাহলে 4 দিয়ে এটাকে গুণ করলে হবে 4 0 0, 4 5 20, 0 হাতে 2, 4 5 20 2 22, হাতে 2, 4 13 52, 53 54, কত হচ্ছে 54,200 টাকা। তাহলে পুত্র আর কন্যা পাবে 54,200 টাকা। ঠিক আছে, আচ্ছা পুত্র ও কন্যা, আচ্ছা তোমরা একটা কাজ করবে, ঠিক আছে, পুত্র পাবে তারপরে কন্যা পাবে, এইভাবে লিখবে। কারণ এখানে যদি তোমরা একসাথে লিখো তাহলে এখানে একটা ভাষা লিখতে হবে যে পুত্র ও কন্যা প্রত্যেকে পাবে। ঠিক আছে, প্রত্যেকে এটা লিখতে হবে। আচ্ছা কন্যা পাবে ওইটাই 1,76,150 গুণন 4/13। এখানে আমাকে লিখতে লাগতো প্রত্যেকে পাবে। ঠিক আছে, এটাকে কাটাকাটি করলে ওইটাই হবে 13,550, 4 দিয়ে গুণ করলে ওটাই হবে 54,200 টাকা। ঠিক আছে বন্ধুরা, এই হলো তোমাদের 13 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা কি আছে, আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি। তো দেখো, তো প্রথমে লিখব যে জমির পরিমাণ
জমির পরিমাণ 35 কাঠা। ঠিক আছে, বেগুন ও পটল চাষ করেছেন বেগুন ও পটল চাষ করেছেন 4:3 অনুপাতে। ঠিক আছে, 4:3 অনুপাতে বেগুন আর পটল চাষ করেছেন। এবার আনুপাতিক ভাগাহারটা বের করব, লিখব বেগুন ও পটল চাষের আনুপাতিক ভাগাহার। আনুপাতিক ভাগ। ঠিক আছে, যথাক্রমে তো দেখো উপরে কি লিখবো, উপরে লিখবো 4, নিচে 4+3 মানে কত হবে 7, আর এখানে 3, নিচে 7। ঠিক আছে, তো লিখবো সুতরাং বেগুন চাষ করেছেন, মোট হচ্ছে 35 কাঠা জমি, তাই না? আর বেগুন চাষের আনুপাতিক ভাগাহার হচ্ছে 4/7, তাহলে 5×7 = 35, 4×5 = 20 কাঠা। এই 20 কাঠা জমি বেগুন চাষ করেছেন। এবার লিখব পটল চাষ করেছেন মোট 35 কাঠা। পটল চাষের আনুপাতিক ভাগাহার হচ্ছে 3/7, 5×7 = 35, 15 কাঠা। তাহলে 20 কাঠা আর 15 কাঠা, মোট 35 কাঠা। ঠিক আছে, এবার লিখব বেগুন চাষ করে পান, তাহলে মোট 20 কাঠা জমি। ঠিক আছে, আর বেগুন থেকে প্রতি কাঠায় 150 টাকা পান। প্রতি কাঠায় মানে এক কাঠায় যদি 150 টাকা পায়, তাহলে মোট 20 কাঠা জমিতে বেগুন চাষ করেছে, তাহলে মোট কত টাকা পাবে? 150 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে 2 15 30 আর 2টা শূন্য, 3000 টাকা। বুঝলে? তাহলে বেগুন চাষ করে পায় 3000 টাকা। কেমন করে? মোট 20 কাঠা জমি, আর প্রতি কাঠা মানে এক কাঠায় যদি 150 টাকা পায়, তাহলে 20 কাঠায় মোট কত টাকা পাবে? 3000 টাকা পাবে। এবার লিখবো এবং পটল চাষ করে পান। আচ্ছা, পটল চাষ করেন মোট 15 কাঠা। এবার পটল চাষ করে প্রতি কাঠায় পান 125 টাকা, তাহলে এক কাঠায় যদি 125 টাকা করে পায়, তাহলে মোট 15 কাঠা জমি, তাহলে 15 কাঠা জমিতে মোট কত টাকা পাচ্ছি গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 5 15 75 5, হাতে 7, 2 15 30 আর সাথে 37 7, হাতে 3, 15 15 3 18, 1875 টাকা। ঠিক আছে, পটল চাষ করে পান 1875 টাকা। এবার তোমাদের কি বলেছে যে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করুন। তাহলে লিখব বেগুন ও পটল চাষ করে লাভের অনুপাত। ঠিক আছে, তো দেখো বেগুন চাষ করে লাভ করেন 3000 টাকা, আর পটল চাষ করে পান 1875 টাকা। এবার এটাকে অনুপাতে নিয়ে আসবে। তাহলে দেখো প্রথমে 5 দিয়ে করো, 5 6 30 আর শূন্য থাকলো দুটো, 600। তারপর 5 দিয়ে করলে হবে 3 5 15, তাহলে 18 থেকে 15 গেলে থাকলো 3 আর 7 37, 5 7 35, থাকলো 2 আর 5 25, 5 5 25। ঠিক আছে, এবার 5 দিয়ে ছোট করা যাবে, 5 12 60, থাকলো একটা শূন্য 120। 5 দিয়ে 5 7 35, থাকলো কত বন্ধুরা? 2 5 25, 5 5 25। আবার 5 দিয়ে যাবে, 5 2 10, 20, 4 5 20, 24। 5 15, 5 দিয়ে 5 চৌকো 5, থাকবে 2 আর 5 25, 5 5 25, 5 15 75। এবার 3 দিয়ে যাবে, 3 8 24 আর 3 5 15। তাহলে বেগুন
ও পটল চাষ করে লাভের অনুপাত কত পাওয়া গেল? 8:5। এটাই হলো তোমাদের আজকের লাস্ট অঙ্ক।